যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি যখন দেশ ছেড়েছিলেন 1 মাস আগে চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডে গেলেন, অনেক আলোচনা হলো। সেই ঘটনা পরম্পরায় অনেক কিছু হয়েও গেল। তিনি 1 মাস পরে চিকিৎসা শেষে দেশে ফিরে গেলেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টাও বলছেন যে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না। এমন প্রশ্ন যখন সাংবাদিকরা করেন বা তার কাছে করা হয়, তিনি বললেন যে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত না হলে গ্রেপ্তার নয়। তিনি এই 80 ঊর্ধ্ব একজন বৃদ্ধ, তিনি দেশে ফিরে যেতে সাহস পেলেন। আওয়ামী লীগের অন্যান্য নেতারা যারা দেশের বাইরে আছেন তারা কেন সাহস পাচ্ছেন না, তারা কেন ফিরছেন না, আপনি কেন ফিরছেন না? আচ্ছা দেখেন, প্রথম কথা হলো যে হি ইজ এ চ্যাম্পিয়ন পলিটিশিয়ান, কোনো সন্দেহ নাই। সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ, এবং ওনার সাথে আমার খুবই একটা স্নেহ ঘেরা সম্পর্ক আছে। উনি আমাকে খুব স্নেহ করেন এবং আমার অনেক ভালো ভালো স্মৃতি এবং অনেক কিছু শুনেছি, জেনেছি এই দল সম্বন্ধে, বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে। আমি সেই জায়গা থেকে খুব কৃতজ্ঞ যে আমার একজন মানুষের আমার পরিচয় আছে। আমার বাবার সাথেও তার সম্পর্ক অত্যন্ত সুনিবিড়, তারা বহু সংসদে একসাথে সংসদ সদস্য ছিলেন। এবং আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে শুধু বলতে চাই, অল দ্য রেসপেক্ট টু মিস্টার আব্দুল হামিদ, হি ডিজার্ভস ইট, এবং হি ইজ ডেফিনেটলি আ ট্রু পলিটিশিয়ান, এ ভেরি কারেজিয়াস সোল। এবং আল্লাহ তাআলা, উনি 80 বছর বয়স, এই বয়সে যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি আল্লাহর কাছে। দেখেন, উনি রাজনীতিবিদ হয়ে উঠেছেন কারো আনুকূল্যে বা কারো দয়া দাক্ষিণ্যে না। যার দরুন তিনি এমন সাহস দেখাতে পারবেন, এটাই তো খুব স্বাভাবিক। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, আজকে এই সংকটকালীন সময় বসে যখন নিজেরা বিচার করি, তখন আমি বুঝি যে কেন আমরা অনেকেই ফিরতে পারি না বা ফেরার মতো সাহস করি না। তার মধ্যে আমিও আছি। এটা কারণ হচ্ছে যে আমরা কিন্তু, রাজনীতি হচ্ছে সংহতির ব্যাপার, রাজনীতি হচ্ছে বৈষম্যহীনতার ব্যাপার, রাজনীতি হচ্ছে সাম্যের ব্যাপার, রাজনীতি হচ্ছে সৌন্দর্যকে উদযাপন করার ব্যাপার। সেখানে আমাদের ভালো লাগুক বা না লাগুক, আমরা রাজনীতি থেকে সাংঘর্ষিক করে ফেলেছিলাম, এবং এত মাত্রায় সাংঘর্ষিক করেছিলাম যার ধরুন সেই সাংঘর্ষিক রাজনীতির চর্চা করার কারণে যেমন ফল পাওয়ার কথা, তাই কিন্তু এখন আমরা পাচ্ছি। এবং আপনি একটা খেয়াল করবেন, আমি প্রায়শই আজকাল খেয়াল করি যে এটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বলে ব্যতিক্রম, ভিন্ন তা না। গত 15 বছর বা 16 বছর ধরে বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন রাজনীতিবিদদের সন্তানদেরকেও আমরা ভিন্ন মতের রাজনীতি করার কারণে আক্রান্ত করেছি। এবং এই যে ব্যক্তিকে ফেলে দিয়ে তাকে অতিক্রম করে পরিবারের ভিতরে ঢুকে যাওয়ার যে একটা চর্চা আমরা চালু করেছিলাম, সেটার ফলাফল আমরা ভোগ করছি। এবং আপনি রাষ্ট্রপতি আব্দুল হামিদের যখন কথা বলছেন, তখন একটা তো হচ্ছে তিনি সাংঘর্ষিক রাজনীতি কোনোদিন করেননি, তিনি আদর্শের রাজনীতি করেছেন একেবারেই। মানুষ হিসেবে নিশ্চয়ই ভুল ত্রুটি ছিল, কিন্তু কোন মানুষের শত্রু হওয়া জেনে শুনে এই ব্যাপারগুলো বোধহয় তার ভিতরে ছিল না, আমি এতটুকু নিশ্চিত এই জায়গাটায়। যেমন ধরেন আপনাকে আমি বলি, আমার তার মানে কি এরকম রাশিদ রহমান যে ভালো রাজনীতিবিদরা থাকতে পারছেন দেশে, যারা ভালো রাজনীতিবিদ নন তাদেরকে পালিয়ে থাকতে হচ্ছে? ওই জায়গাটা পরে আসছি, ওই জায়গাটা পরে আসছি। আমাকে একটু ডিরাইভ করতে দেন, না হলে হয় কি যে জিনিসগুলো এত সেন্সিটিভ। আমার দলের যারা আছেন তারা যেমন আমাকে ভালোবাসেন, ঠিক একইভাবে তারা অনেকে তো খুব একটা সংবেদনশীল অবস্থায় আছেন। মানে একটু এদিক ওদিক হলেই দেখা যায় যে ভুল বোঝার একটা উপক্রম থাকে। একটু আমাকে সহযোগিতা করেন, আমি এই জায়গাটা একটু পরিষ্কার করতে চাই, এটা সবার জন্য হেল্পফুল হবে। তো তবে রাষ্ট্রপতি আব্দুল হামিদের ঘনিষ্ঠজন যারা ছিলেন, তারা সকলে কিন্তু সমূলে কোনো না কোনো ভাবে আমার ক্ষতি করেছেন, রাজনৈতিক ভাবে চেষ্টা করেছেন, এবং আমার বাবারও ক্ষতি করার চেষ্টা করেছেন। কিন্তু দেখেন, ওনার প্রতি কিন্তু শ্রদ্ধাবোধ নষ্ট হয় নাই, কারণ ওই উচ্চতার ওই পর্যায়ের একজন মানুষ, তিনি কিন্তু ওই কাদা ছোড়াছড়ি বা নোংরামির ভিতর কোনোদিন হাত দেন নাই। তার মানে যিনি অভিভাবকের ভূমিকায় থাকবেন, তার সামনে অনেক কিছু ঘটে গেল, তিনি কিন্তু পক্ষপাত মূলক আচরণ করতে পারবেন না। আজকে এই যে সহিংস রাজনীতির যে বহিঃপ্রকাশ দেখছেন, তার ভিতরে অনেকাংশেই কিন্তু আমরা জেনে হোক, বুঝে হোক, অথবা না বুঝে হোক, আমরা পক্ষপাতমূলক রাজনীতিতে যাওয়াতে মানুষকে সরাসরি আক্রান্ত করার কারণে কিন্তু সেই ফলাফলটা আমাদেরকে পেতে হচ্ছে। যে যত কথা আপনাকে বুঝা গোমুখ চক্রান্ত ছিল, নো, এটা মানুষের জনরোষ, এটা বাস্তবতা। আমি আপনাকে ছোট একটা উদাহরণ দিই। সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ মহোদয় দেশে ফিরে আসলেন। আমি তার এই ফিরে আসাকে সম্মান জানাতে গিয়ে আমার নিজের জায়গা থেকে আমি কিছু কথা ফেসবুকে পোস্ট করেছিলাম।
আমি লিখেছিলাম পারহ্যাপস হি ইজ দ্য লাস্ট অফ দ্য মোহিকানস, পারহ্যাপস হি ইজ লাস্ট অফ দ্য পলিটিশিয়ানস who want to live the life of a honorable politics, যারা নীতি আদর্শের এবং সম্মানের রাজনীতি জীবন মানে ধারণ করতে চান পারেন, তাদের মধ্যে উনি শেষ করেন। আমি এক্স্যাক্টলি বুঝতে বলতে পারছি না, কারণ এটা তো এক্সট্রাম হচ্ছে, বাট আমার ফেসবুক পোস্টে আছে। খুবই নির্মোহ, কাউকে আঘাত করে না, কিচ্ছু না। এবং উনি একজন সাবেক রাষ্ট্রপতি, তিনি ফিরে এসেছেন, কোনো প্রোটোকল নাই, কোনো পুলিশ নাই, কোনো দলের নেতা কর্মী নাই, কিছু নাই। কিন্তু আমি আপনাকে বলতেছি 100 বছর তার নামটা থেকে যাবে, এই কথাটাই আমি পোস্টে লিখেছিলাম। লেখার পরে বেশিরভাগ লোকই, আপনার 99% লোক খুবই ইতিবাচক কমেন্ট করেছে। তার ভিতরে একজন আমাদের দলের, তিনি আমাদের আইনমন্ত্রী, সাবেক আইনমন্ত্রী জনাব আনিসুল হক সাহেবের কাজিন, আপন খালাতো ভাই বোধহয়, তিনি একটা খুব নেগেটিভ কমেন্ট করলেন। তা আমি তাকে ফোন করলাম, ফোন করে বললাম, ভাই কি ব্যাপার, উনি কানাডায় থাকেন, তা আমি কল করবো এটা তার উনি চিন্তা করতে পারে নাই। I do that. আমাকে যখন কেউ নেগেটিভ কমেন্ট করে, I don't worry about it. I call them and I ask them because I want to know. আমি জানতে চাই আসলে কি হচ্ছে। কারণ এই কমেন্টের পিছনে যিনি চিন্তা একজন মানুষ, তার চেতনা বোঝা দরকার। তো উনি যে কোনো কারণে হোক আমার সাথে কিছুক্ষণ কথা বলার পরে বললো যে ভাই আমার এটা ভুলে হয়ে গেছে, আমি আসলে এই কমেন্ট দিতে যাইনি, কি যে লেখা কিভাবে হয়ে গেল, আমার ক্ষমা করবেন। তা আমি আর কথা বাড়ালাম না। একজন লোক যখন ক্ষমা চান, ওকে ফাইন। এবং আমার থেকে বয়স বড়, আমি ওনাকে ভাই সম্বোধন করে সালাম টান দিয়ে ফোন, মানে যে কখনো কোনো মতামত থাকলে আমাকে বলবেন, কোনো অসুবিধা নেই। এখন আমি আপনাকে একটু দেখে বলি, হ্যাঁ, এটা ভুল করাটা ঠিক হবে না। রাইট। তো আরেকটা কমেন্ট, সেখানে প্রথমে বানানটা লেখা ছিল হবিবুর রহমান। আমি ঠিক হবিবুর রহমান চিনতে পারছিলাম না, যে একটা ইয়াং ছেলে মোটরসাইকেলের উপর বসে খুবই বাজে একটা কমেন্ট করেছে। তা আমি তাকে কল করলাম, কল করার পর প্রথমে ধরে নাই, পরে সে কল ব্যাক করলো, আমি ধরলাম, ধরার পরে খুবই উত্তেজিত। আমি বললাম, ভাই কি হয়েছে, আপনি যে এই আজে বাজে কথাগুলো লিখতেছেন, কারণটা কি? আমি তো কোনো এখানে রাজনৈতিক মতামত বা কিছু দিইনি। বলে আপনারা জানেন আপনারা আমাকে নিয়ে কি করছেন? তাই বললাম, আপনি কি হবিবুর রহমান? বলে না, আমি হাবিবুর রহমান। মানে বানানে ভুল করেছিল। আপনার বাড়ি কোথায় ভাই? বলে আমার বাড়ি চিতলি দক্ষিণপুর মিঠাপুর, চিতলি দক্ষিণ পাড়া মিঠাপুর। আমি বললাম যে আরে আপনি আমার বাড়ির পাশের লোক, আপনি এরকম কথা লিখতেছেন কেন? বলে কেন আপনাদের মনে নাই? আপনারা যখন 2015 সালে আমাকে জায়গিরহাটে 7 জনকে বাসের ভিতরে পুরাই মারার মামলায় যখন নাম ঢুকাইলেন, ঢুকায় যখন 18 মাস আমাকে জেলে রেখে দিলেন, জামিন দিলেন না, আমি জমি জমা বিক্রি করে ঘর বাড়ি নষ্ট করে আমি যখন মুক্ত হইলাম, কেন আপনার মনে পড়তেছে না? আপনাদের মনে পড়ে না? ঠিক আছে, আসেন দেশে আসেন, বুঝাবো আপনাকে। আমি তখন ঠান্ডা মাথায় বললাম যে আপনি একটু ঠান্ডা, আপনি বলতে কি বুঝাচ্ছেন? বলে কেন, আপনারা আওয়ামী লীগ? আমি আচ্ছা ঠিক আছে হোক, আপনি তো আমার পাশের গ্রামের মানুষ, আপনার কথা আমাকে বলেন সরাসরি, আপনাকে আমি কি করছি, আপনি আমাকে কি করছেন? বলে না, আপনি তো কিছু করেন নাই, আমি মমিনের ভাই, আপনি মমিনকে চেনেন না? যে হ্যাঁ, মমিন আমার সাথে অনেক ঘুরেছে, মমিন আমার ছবি দিয়েও পোস্টার বানিয়েছে, আবার মমিন এখন জামাতের সাথেও ঘুরছে, সেটা অন্য কথা, কিন্তু সে আমার এলাকার মানুষ। আপনি মমিনের ভাই? বলে হ্যাঁ। বলে ভাই ঠিক আছে, আপনি জামাত করেন, বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, যাই করেন, আপনার আসল রাগটা কি আমাকে বলেন। বলে ভাই আমি থাকি চিতল দক্ষিণপুরে, আমি ওই জায়গিরহাটে কিভাবে গিয়ে বাসে আগুন দিলাম, আপনি আমার নাম দিলেন কেন মামলায়? তো আমি আপনাকে যেটা বুঝতে যাচ্ছি, তাই বললাম যে মামলা কি এখনো চলো? বলে কোনো মামলা চলো না। তার মানে 2015 সাল, আজকে হলো 2025 সাল, 10 বছর ধরে একটা মামলা চলছে। দেখেন, আমরা যখন ক্ষমতায় ছিলাম, আমরা কিন্তু এই আকুতিটা বারবার সরকারকে জানিয়েছি যে আপনি পেট্রোল বোমা যারা হামলা করছে তাদেরকে দমন করবেন, তাদেরকে দমন করতে গেলে মামলা হবে, ঠিক আছে, কিন্তু মামলায় যারা অভিযুক্ত হবেন, বিচারটা দ্রুত যদি সম্পন্ন হয়, তাহলে পেট্রোল বোমার কারণে যিনি মারা গেলেন, অগ্নিদগ্ধ হলেন বা আহত হলেন, তার সে যেমন বিচার পাচ্ছে, ঠিক একইভাবে যিনি আসলে দোষী তিনি সাজা পেয়ে যাচ্ছেন, যিনি দোষী না তিনি মুক্ত হয়ে যাচ্ছেন। অথচ দেখেন আজকে 10 বছর হয়ে গেছে এই মামলাটা শেষ হয়নি। এবং এই ছেলের সাথে কথা বলে আমি বুঝতেছি, এই ছেলের সাথে আমি কথা বলে পরিষ্কার ভাবে বুঝতে পারছি। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আপনার কথা শুনতে পাচ্ছি। মানে সেই ছেলেটার যে ক্ষোভের জায়গা, আপনার স্ক্রিনটা হ্যাঁ এখন ঠিক আছে, সেই ছেলেটার যে ক্ষোভের জায়গা সেটা আপনার কাছে সে এখন বলছে, তখন বলতে পারে নাই কেন? তখন কি আপনারা জনগণের থেকে অনেক দূরে থাকতেন? এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমি বুঝতে পারছি যে এই ছেলেটা যাই হোক নির্দোষ, সেটা যুক্ত নয়।
কারণ ইট ডাজন্ট মেক সেন্স। কারণ যেই জায়গায় আগুন ধরানোর ঘটনা সেখানে 30 মাইল দূর থেকে গিয়ে রাত্রেবেলা 3টার সময়, এগুলো আসলে মিলানো খুব কঠিন, বুঝছেন? তিনি একজন মাত্র হ্যাঁ, হাবিবুর রহমান, এরকম অসংখ্য হাবিবুর রহমান নামে অসংখ্য মামলা। থাকতে পারে, থাকতে পারে। এবং এখান থেকে রোষ তৈরি হচ্ছে, রোষানল তৈরি হচ্ছে, বুঝলেন? আমরা প্রশ্ন করি না যে কেন আমাদেরকে এইভাবে হামলা করতেছে, আমরা বুঝতে পারতে মনে হয় ছোট বাচ্চা, আমরা সবাই কিছু বুঝতেছি না কেন। আমি আপনার ছোট একটা উদাহরণ দিলাম, এবং আপনি যে জিজ্ঞেস করলেন যে কেন ছেলেটা আমার কাছে আসে নাই, এই ছেলেটার আপন ভাই তো আমার সাথেই ছিল, আমি খুঁজে বের করেছি অসংখ্য ছবি আমার সাথে। কিন্তু যদি কোনো লোককে আপনি 18 মাস জেলে রাখেন, তারপর সে বেরিয়ে আসার পরে আপনি ক্ষমতায় এসে দূর থেকে মনে করছেন আপনি তাকে জেলে রেখেছেন, সে আপনার কাছে আসবে কোন জায়গা থেকে? আজকে সে মনে করছে যে আপনি পড়ে গেছেন, সে উপরে আছে, সুতরাং সে এখন কমেন্ট করতে পারে, সে আপনাকে পাইলে আপনাকে আঘাত করতে পারে, সে চেষ্টা করে আপনার ঘর বাড়ি নষ্ট করতে, অনেক ধরনের হুমকি ধামকি দিতে পারে। দিজ আর ভেরি ন্যাচারাল, খুব প্রাকৃতিক। আমি আপনাকে প্রাকৃতিক ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। আমি বলতে চাচ্ছি কি, আপনার এই বক্তব্য একদম স্পষ্ট, মানে আপনি দলের বিরুদ্ধে যে অভিযোগ, গতকালকের কিন্তু পত্রিকায়- আপনাদেরও ব্যক্তিগতভাবেও জনসম্পৃক্ততা সেই লেভেলের ছিল না যে একজন মানুষ আপনাকে না, ছিল। রিচ করতে পারে, এমনকি আপনার ভাই, না, মানে তার ভাই আপনার শোনেন, সাথে ঘুরে। না না, আমার বা আপনার ব্যক্তিগত সম্পৃক্ততা কিরকম আমি এভাবে বুঝাই বলি। ধরেন আপনি একজন সমাদৃত গণমাধ্যম কর্মী, আপনি নাম করা ডিবিসি চ্যানেলে একসময় কাজ করতেন, রাইট? এখন অবভিয়াসলি সংবাদ সংগ্রহ করার জন্য বা বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য আপনাদের তো একটা সবুজ সংকেত পাওয়া একটা তালিকা থাকে। তার মানে অমুক ভদ্রলোক বা ভদ্র মহিলা সংসদে যেতে পারবেন, গণভবনে যেতে পারবেন, বঙ্গভবনে যেতে পারবেন, রাষ্ট্রীয় অতিথি যারা আসেন তাদের প্রোগ্রামে যেতে পারবেন। এখন যেখানে এই অবস্থা ছিল, যে আমি কথার কথা বলছি, ধরেন একটা উদাহরণ দিতে চাই, ধরেন তাবিত আওয়াল বা ইশরাক যারা ঢাকায় রাজনীতি করে, তারা আপনাদেরকে কোনোদিন একটা ডিনারের জন্য আমন্ত্রণ জানালো সংবাদকর্মীদের, গণমাধ্যম কর্মীদের, গেলেন, এই ছবি একটা গোয়েন্দা সংস্থায় গিয়ে চলে গেল, তারপর দিন থেকে তো আপনার গ্রিন পাস, আপনার সবুজ পাস বাদ, আপনি আর কোথাও যেতে পারবেন না। এটা যেমন আপনার জন্য সত্য ছিল, ঠিক একইভাবে আপনি জনসম্পৃক্ততার কথা যেটা বলছেন, জনসম্পৃক্ততা শুধুমাত্র আওয়ামী লীগ নিয়ে তো আওয়ামী লীগের হয় না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে শুধু আওয়ামী লীগের লোক তো যাইতো না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে সবাই যেত। এমনকি সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের বাবা ফজল কাদের চৌধুরী, যিনি পাকিস্তানের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, পার্লামেন্টের স্পিকার ছিলেন, হ্যাঁ, মুসলিম লীগের সভাপতি ছিলেন, তিনিও তো বঙ্গবন্ধুর বাসায় গেছেন, বঙ্গবন্ধু তার বাসায় গেছেন। তো কথা হচ্ছে যে আমি ওইটাই বলতে চাচ্ছি যে আমাদের, আমি কাউকে দোষী করছি না, আমি বলছি আমাদের আগামী দিনে এগোতে হলে সকলের কাছে আমাদের আহ্বানটা হচ্ছে সাংঘর্ষিক রাজনীতিটা যেভাবে হোক এটা বন্ধ করতে হবে। আপনি যদি সাংঘর্ষিক রাজনীতি বন্ধ না করেন, তাইলে ভাই বাংলাদেশের কোনো ভবিষ্যৎ মানে নাই। ওই এবং সংকটটা সবচেয়ে বড় আপনাদের কথা- মধ্যে ছিল যে গ্রিন সিগন্যালটা ছিল, যদি বাতিল হয়ে ছিল। যায় বা একদম দলীয় ছিল। পদ পদবি যদি কোনো রকম ঘাটতি না হয়। না, দলীয় পদ পদবীকে আপনি টিকতেই তো পারবেন না, দলীয় পদ পদবী আর পদ পদবী রাখেন, আচ্ছা, ও কিন্তু তো দায়িত্বই পারবেন না। এখনকার অবস্থা যদি একটু জানতে চাই, আচ্ছা, আব্দুল আমি হামিদ বলি। ফিরলেন, সাহস করে জি। ফিরলেন, তাকেও গ্রেপ্তার করা হতে পারতো, কারণ তাকে তিনি যখন চলে আসলেন দেশ ছেড়ে, তখন একটা যে ঘটনা ঘটে গেল, মানে যে না, আন্দোলন এমনকি সবচেয়ে আওয়ামী বড় লীগ কথা- নিষিদ্ধ পর্যন্ত হয়ে গেল, আওয়ামী লীগের কার্যক্রম, তারপরে তিনি ফিরে গেলেন। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন তার চিকিৎসার জন্য দেশের বাইরে গেলেন, একটা মানুষের যখন বেঁচে থাকার প্রশ্ন আসে, তখন তো দেশে বা দেশের বাইরে এটা আপনি বিচার করতে পারবেন না, তার বেঁচে থাকাটা তার অধিকার, তাই না? কিছু কিছু জায়গায় আমরাও তো সেই অধিকার হরণ করেছি, তাই না? মানুষের বিদেশে যাওয়া বা চিকিৎসা নেওয়ার জায়গাটা, এটা মেনে নিতে হবে। উনি যখন দেশের বাইরে গেলেন, আমাদের ভিতর থেকে একটা অংশ কি শুরু করবো, যে এখান থেকে থাইল্যান্ডে গেছেন, থাইল্যান্ড থেকে দিল্লিতে যাবেন, যাওয়ার পরে সব আলাপ আলোচনা হয়ে যাবে এবং আওয়ামী লীগের সভাপতি হয়ে বা সভাপতির কাছে পারমিশন নিয়ে, অনুমতি নিয়ে তিনি আওয়ামী লীগের হাল হাতে ধরে তিনি বাংলাদেশে ফিরে আসবেন। তার মানে একজন লোক যে অসুস্থ হবেন, নির্বিঘ্নে তার চিকিৎসা করবেন, সেটারও সুযোগ নাই, মানে গুজবের কারণে আপনি আক্রান্ত। তো এখন আমি এবার বলতে চাই, আমি আজকে খোঁজ নিয়েছি, রাষ্ট্রপতি আব্দুল হামিদের পাসপোর্টটা এখনো লাল পাসপোর্ট। কারণ কি? কারণটা হচ্ছে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স, যেটার উপর দিয়ে বাংলাদেশের সরকারের প্রজাতন্ত্রের প্রত্যেক কর্মকর্তা কর্মচারীর সম্মানটা এবং শ্রেণীবিন্যাসটা নির্ধারিত হয়। সেখানে বাংলাদেশের 1 নম্বর পদ ধারণ করেন রাষ্ট্রপতি, 2 নম্বর পদ ধারণ করেন বর্তমান প্রধানমন্ত্রী অথবা তার জায়গায় যদি প্রধান উপদেষ্টা হন তিনি, 3 নম্বর পদ ধারণ করেন স্পিকার, চতুর্থ হচ্ছেন রাষ্ট্রের প্রত্যেক সাবেক রাষ্ট্রপতি। অর্থাৎ ইট ইজ এ পারপেচুয়াল অফিসিয়াল পজিশন। তিনি লাল পতাকা নিয়ে, লাল পাসপোর্ট নিয়ে, লাল পাসপোর্টের অধীনে যতগুলো চুক্তিতে বিনা ভিসায় দেশে গমন করা যায়, প্রত্যেকটা দেশে তিনি যে কোনো সময় যেতে পারতেন। তিনি যদি সাহসী লোক না হতেন, তিনি যদি ভয়ে আক্রান্ত থাকতেন, তাহলে থাইল্যান্ড থেকে উনি ভারতে গেলে কোনো সমস্যা ছিল না। আমার ওই পোস্টে এমনও কমেন্ট এসেছে ভারত জায়গা দেয় নাই তাই উনি যান নাই। আরে ভাই, একটা দেশের সাবেক রাষ্ট্রপতি পৃথিবীর যে কোনো দেশে যায় পলিটিক্যাল অ্যাসাইলাম চাইলে দিয়ে দিবে। মানুষকে ছোট করা সহজ, বড় করার চেষ্টা করেন, মানুষের প্রতি কাইন্ড হন। আমার এটা হচ্ছে কথা। আচ্ছা, আমি একটু প্রশ্ন করতে চাই, আপনাদের আশঙ্কা কি? মানে যদি আমি আপনার আশঙ্কার কথাই জিজ্ঞাসা করি, যে রাষ্ট্রপতি আব্দুল হামিদকে আপনিও প্রশংসা করছেন যে তিনি সাহসী, তিনি ফিরে গেলেন, আপনার কি মনে হয় আপনি যদি ফিরে যান তাহলে কি হবে? ফিরছেন না কেন?
না, আমি তো আপনাকে এর আগে আপনার অনুষ্ঠানে বলেছি, আমি যদি বুঝি যে আমি আদালতে একেবারে সুস্থ শরীরে দাঁড়াতে পারবো এবং আমি যেই আইনজীবীকে চাই, এটা তো আমার অধিকার, আমি যেই আইনজীবীকে চাই সেই যে আইনজীবী আমার প্রতিনিধিত্ব করতে পারবেন নির্ভয়ে নিঃসংকোচে, এবং যৌক্তিক জায়গায় আমি জামিন পাবো বা যেই সুযোগটা পাওয়ার কথা একজন দেশের নাগরিক হিসাবে, সেটা নিশ্চিত হলে আমি অবশ্যই ফিরে যাব। তবে হ্যাঁ, আপনি জানেন যে আমার দুটো বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, সুতরাং আমার ভিতরে ধরেন ওই বাসার মধ্যে তখন যদি আমি থাকতাম তাহলে আমার কি হতো, সেটার উত্তর যদি আপনি বোঝেন তাহলে আপনি এটাও বুঝবেন কেন আমি ফিরতে পারছি না। তবে আমি ফিরতে পারছি না, আপনাকে বলতে চাইছি যে পরিবেশটা তার একা তৈরি করার ক্ষমতা আমার নাই। আজকের এই পরিবেশের জন্য আমি এককভাবে হয়তোবা দায়ী না, আমি নিজেকে নিজের অংশটুকু নিতে রাজি আছি, কিন্তু ব্যাপক অর্থে যাদের কারণে আজ এই পরিবেশটা তৈরি হয়েছে তারা যদি অনুভব না করেন যে সাংঘর্ষিক রাজনীতি থেকে বেরিয়ে আমাদেরকে আসতেই হবে, সেটা আগে পারি নাই এখন পারতে হবে অথবা আগামী দিনে পারতে হবে। কেন আপনাকে এই কথাটা বলছি? কারণ আমাকে চিরকালই আমার শৈশবকাল থেকে বিপ্লিক্যাল যে ঘটনাটা বা পৌরাণিক যে ঘটনাটা অথবা গ্রিক মিথোলজির যে ঘটনাগুলো, এগুলো সবসময় খুব আপ্লুত করে এবং তাড়িত করে। আমি এর মাঝে অনেক সত্য খুঁজে পাই, কারণ এগুলো আসলে এমনি এমনি তৈরি হয় না, এগুলা সময়ের থেকে বহুদূর হলেও কিছু সত্য ঘটনাকে কেন্দ্র করে এই গল্পগুলো তৈরি হয়েছে। এখন সত্য এবং গল্প দুটোই আছে, কিন্তু দুটোর থেকে শেখার অনেক কিছু আছে। আপনি দেখেন, যদি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করার পরে সকলকে ক্ষমা না করতেন, তাহলে ইসলামের এই প্রসার কি কোনোদিন সম্ভব হতো? তার মানে যদিও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বছর পর বছর নির্যাতন করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, তার অনুসারীদেরকে শাস্তি দেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে, কিন্তু তিনি হি বিকেম লার্জার দেন লাইফ। তিনি একজন ক্ষুদ্র মানুষের জীবনের থেকে বৃহৎ হয়ে তিনি ক্ষমার পথকে বেছে নিয়েছিলেন। এটা তো গেল একটা পৌরাণিক ঘটনা, সত্য ঘটনা। এখন আপনি মনে করেন যে যদি আপনি বিবলিক্যাল একটা ঘটনা হাতে নেন, যে লেটস সে জিসাস ক্রাইস্ট, মানে যাকে আমরা ঈসা আলাইহিস সালাম বলি, তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে, কিন্তু রাজা কনস্টান্টাইনের পরে এই যে খ্রিস্টীয় ধর্মের যে জয় জয়কার, তাতে তারা ওই রোমান এম্পায়ার লোকদের উপরে যদি দয়া পরবশ না হতো, তাহলে আপনি কি এখন রোমান এম্পায়ারের যে ছিটা ফোটা, মানে অর্থাৎ রোমান নাগরিকদের যাই ইউরোপে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের খুঁজে পেতেন? পেতেন না। তো আপনি এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গায় কাকে দেখতে চান? বর্তমান সরকারকে, অন্তর্বর্তী সরকারকে? না, আপনি আমি দুটো পৌরাণিক এবং বিবলিক্যাল এক্সাম্পল দিয়েছি, এবার আমি একটা পার্থিব এক্সাম্পল আসবো, একেবারে মানুষের। নেলসন ম্যান্ডেলাকে যত বছর অন্তরীণ করে রাখা হয়েছিল, তার স্ত্রী উইনি ম্যান্ডেলাকে যেভাবে অত্যাচার করা হয়েছিল, তার অনুসারীদেরকে, কৃষ্ণাঙ্গদেরকে যেভাবে অত্যাচার করা হয়েছিল, ডেসমন্ড টুটুকে যেভাবে অত্যাচার করা হয়েছিল, নির্যাতিত করা হয়েছিল, যদি ক্ষমার পথ এবং সংঘর্ষ এড়ানোর পথকে তারা বেছে না নিতেন, তাহলে আজকের সাউথ আফ্রিকা কি বসবাসযোগ্য হতো? কৃষ্ণাঙ্গদের উপর অত্যাচার করার দায় প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নিয়ে যদি কৃষ্ণাঙ্গরা ক্ষমতায় আসতো, তাহলে কোন শ্বেতাঙ্গরে কি খুঁজে পেতেন? আর কোন শ্বেতাঙ্গ যদি খুঁজে না পেতেন, তাহলে সাউথ আফ্রিকার এই যে দৃঢ় অর্থনৈতিক যে ভিত্তি, সেটাকে আপনি খুঁজে পেতেন। আমি শুধু আপনাকে বলতে চাচ্ছি যে আমাদেরকে কোনো না কোনো পর্যায়ে যে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা সাংঘর্ষিক, আমরা যুদ্ধ করব, আমরা প্রতিশোধ নিব, নাকি আমরা সংহতি তৈরি করব। এখন অবশ্যই আমি তো আর একক কোনো সত্তা নই, আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে বর্তমান যে পরিস্থিতি, তাতে আপনাদের প্রতিশোধ নেবার মতো খুব অবস্থা নাই, কিন্তু যারা আছেন এখন ক্ষমতায়, প্রতিশোধ নেওয়ার মতো অবস্থা আজকে নাই, আগামীকালকে হতে পারে, কিন্তু প্রশ্নটা ওটা না। প্রশ্ন হচ্ছে আপনি আদৌ কোনোদিন প্রতিশোধ দিবেন কিনা। আপনার পূর্ব অভিজ্ঞতা বলে বা ইতিহাস বলে আপনারা প্রতিশোধ পরায়ণ, আপনারা প্রতিশোধ পরায়ণ, রাশিদ রহমান জি, আপনারা প্রতিশোধ পরায়ণ। এখন আপনারা কি চাইছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই রোলে বর্তমান অন্তর্বর্তী সরকার মানে থাকুক এবং আপনাদেরকে সেইভাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুক? না, আপনি আরো কন্টেম্পোরারি জায়গায় যাচ্ছেন না কেন? আমি আশা করি এটাকে তির্যক ভাবে না নিয়ে সোজাসুজি ভাবে নেবেন। 1971 সালে আপনার গণহত্যার পরে, 1971 স্বাধীনতা যুদ্ধের পরে এই যে শতাধিক পাকিস্তানি কমান্ডার যারা গ্রেপ্তারকৃত অবস্থায় এবং সিপাহীরা যারা গ্রেপ্তার ভারতে চলে গেল, এই যে সিমলা চুক্তি যে শোনেন, তাদের কারো শেষ পর্যন্ত বিচার বা কিছু করলেন না কেন? তারা তো হত্যা করছে। কারণ হচ্ছে যে কোনো একটা জায়গায় আপনাকে কিছু অপ্রিয় বাস্তবতার মুখোমুখি হতে হয়। আমি সেটা সমর্থন করি, সেটা বলি না, আমি বলছি এগুলো চিন্তা ভাবনা করার বিষয় আছে। আপনি আমাকে যে প্রশ্ন করছেন সেটার কোনো একক উত্তর হয় না। উত্তরটা হচ্ছে আমাদেরকে এটা চিন্তা করতে হবে। তো আপনারা কি ক্ষমা চাইবেন? আপনারা যদি বলেন, ধরেন সেই বাস্তবতা যদি আসতে হয়, একটা পক্ষকে তাকাতে হবে। শুনেন, আপনারা তো ক্ষমা চান না। শুনেন, আমি তো কম বুঝি, আমরা মনে করি ভুল ত্রুটি মানুষ করে,
ভুল ত্রুটি মানুষ করে, আমার মনের ইচ্ছায় তো আর কোনো ভুল ত্রুটি নেই, হয়তো মানুষ কার্যক্রমে ভুল থাকতে পারে, সেখানে আমি ক্ষমা চেয়ে যদি নতুন করে শুরু করি, আমি দোষের কিছু দেখি না। কারণ আমাদের থেকে অনেক বেশি বোঝা বোঝা লোক আছে যারা মনে করে ক্ষমা চাইবো কার কাছে, কিসের কাছে, কখন। তো রাজনীতিতে তো আসলে যেমন ধরেন, আমি হাঁটতে হাঁটতে আপনার গায়ে চা পড়ে গেল বা ধাক্কা লাগলো বা আপনি ব্যথা পেলেন, আপনাকে আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চাইতে পারি। রাজনীতিতে তো সবসময় ব্যক্তিগত ক্ষমা চাওয়া লাগে না। রাজনীতিতে আসমানের দিকে তাকায়ও জাতির কাছে ক্ষমা চাওয়া যায়, অথবা যারা আক্রান্ত হয়েছে তাদের কাছে ক্ষমা চাওয়া যায়। এখন এদেরকে কিছু বললে তো, এদের কিছু অন্ধ অনুসারী আছে, এরা যেই ভাষায় গালিগালাজ করে, শত্রুতা শুরু করে, কোনো বাস্তবিক মানবিক কথা বলা যায় না আসলে। এবং আচ্ছা, তাহলে একটু সামারিটা আপনি চাইছেন, আপনি মনে করেন যে আপনার দলের ক্ষমা চাওয়া উচিত? না, এখানে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে যে ভুল সিদ্ধান্তগুলো নিয়েছি সেই ভুল সিদ্ধান্তগুলো আগামী দিনে হবে না, এটা রিঅ্যাসিওর করা। এটাকে আপনি ক্ষমা বলবেন না সংশোধনী বলবেন না কি ভাষায় প্রকাশ করবেন আমি জানি না। অর্থাৎ দলের ভিতরে যারা আক্রান্ত তাদেরকে অনুভব করতে হবে যে আগামী দিনে এই ধরনের অনাচার অবিচারগুলো হবে না। এবং আপনার 15 বছর যেভাবে ভয়ের একটা সংস্কৃতি দলের ভিতরে চলেছে, কেউ কোনো কথা বললেই আপনার সাথে মতামতে না মিললে তাকে ভয় দেখানো হয়েছে, গালিগালাজ করা হয়েছে, সেটা এখনো চলমান। এটা যদি বন্ধ না করতে পারেন খুব ভালো কোনো ফলাফল হবে না। আপনার একটা বৃহৎ দল, আপনি নিজে বলছেন আওয়ামী লীগ অনেক বড় দল, এই আওয়ামী লীগে মাঝি আছে, জেলে আছে, কামার আছে, কুমার আছে, প্রভাষক আছে, অধ্যাপক আছে, বিজ্ঞানী আছে, সাবেক পুলিশ কর্মকর্তা আছেন, সেনা কর্মকর্তা আছেন। তো সবার মন কি একরকম হবে নাকি? নট এট অল। এবং এবং আপনি তো দিনের শেষে আপনি তো পিয়ন পালতেছেন না, আপনি তো অফিস সহকারী পালছেন না, যার সিদ্ধান্ত নেওয়ার সুযোগটা খুব অল্প। অফিস সহকারী বা পিয়নও সম্মানী জায়গা, তাকে ছোট করতে চাই না, কিন্তু তার সিদ্ধান্ত নেওয়ার কোন কাজের ব্যাপারে সুযোগটা সীমিত। আপনি সেটা করছেন না। আপনি চাচ্ছেন আইন প্রণেতা বানাতে, আপনি চাচ্ছেন সংসদ সদস্য বানাতে, যারা সংসদে গিয়ে আগামী দিনে দেশের কথা বলবেন। এখন একজন সংসদ সদস্য সম্ভাবনাময়ী ব্যক্তি যিনি হতে পারেন বা হতে চান, সবাই হবেন তা না, যার চিন্তা করার শক্তি আছে। এখন তার সাথে আপনার চিন্তায় না মিললে আপনি হয়ে যাচ্ছেন দালাল, আপনি হয়ে যাচ্ছেন গাদ্দার, আপনি হয়ে যাচ্ছেন রাজাকার, আপনি হয়ে যাচ্ছেন আলবদর। এটা যে কত বড় একটা ক্রাইসিস তৈরি করতে আপনি চিন্তা করতে পারবেন না। আলাপ আলোচনা ছাড়া তো একটা ছোট সংসারও এগোতে পারে না। সেখানে এত বড় একটা দল, সেখানে আপনি ঠিক করে দিবেন কার সাথে আলাপ করা যাবে, এর বাইরে আলাপ করা যাবে না, এটা তো হতে পারে না। বা কতটুকু আলাপ করা যাবে, এটা তো হতে আপনি পারে না। বলছেন যে সংশোধনীর সিদ্ধান্ত নেওয়ার মতো একটা সময় এখন। তো এই রকম যারা সিদ্ধান্ত নেবার মতো জায়গায় আছেন, আমরা সম্প্রতি দেখছি ওবায়দুল কাদের, তিনি বেশ সরব হয়েছেন রাজনীতিতে, বেশ কথাও বলছেন বিভিন্ন গণমাধ্যমে। তিনি দেখছিলাম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া ভারতীয় গণমাধ্যমে একটি সাক্ষাৎকার, তিনি বলছেন যে দেশে 45% বেশি মানুষ আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠান, এর অর্থ সেই দেশের জনমতকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা। এটা হচ্ছে ওই ডক্টর মোহাম্মদ ইউনূস যে আগামী এপ্রিলে নির্বাচন, সেই প্রসঙ্গে তিনি এই কথা বলছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হচ্ছে জনমতকে উপেক্ষা। মানে এই প্রসঙ্গটা কি আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন কি এই জনমতের উপেক্ষার বিষয়টা আপনারা উপলব্ধি করতেন, নাকি এখন আসলে এসে উপলব্ধি হচ্ছে যে আওয়ামী লীগকে বাদ দিলে জনমতের উপেক্ষা, বিএনপি কে বাদ দিলে উপেক্ষা হয় না? না, এই প্রশ্ন তো ওনাকে করতে হবে। আনফরচুনেটলি এই প্রশ্ন নাকি কেউ করছেন না, এটা করার সাহস কারো নাই। আশা করি করব। আপনি হয়তো বা করবেন, আমি যদি গণমাধ্যম কর্মী হতো অবশ্যই আমি ওনাকে জিজ্ঞেস করতাম। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে আমি ওনার একটা বক্তব্য, উনি রোহিঙ্গাদেরকে দেখতে গিয়েছিলেন, ওনার একটা বক্তব্য আমার কোনো লেখা ছাড়া, আমি কিছু লিখিনি, শুধু একটা ভিডিও আমি আমার ফেসবুকে পোস্ট করেছিলাম ওনার বক্তব্য। ওখানে আমার কোনো মতামত, কিচ্ছু, কোনো ইঙ্গিত কিছু নাই। আপনি এখন গেলে দেখতে পারবেন যে পরিমাণ গালি। বরঞ্চ আমি ওখানে লিখেছি যে উনি এমন কি বলেছেন যে আপনি তাকে গালি দিচ্ছেন। আপনি কমেন্ট গুলো দেখবেন, খুব ইন্টারেস্টিং। এখন হি ইজ দ্য জেনারেল সেক্রেটারি অফ বাংলাদেশ আওয়ামী লীগ, ডেফিনেটলি সাধারণ সম্পাদক হিসাবে ওনার দায়িত্ব আছে, ওনার ক্ষমতাও আছে, কিন্তু আমি তো একজন আওয়ামী লীগের কর্মী। এখন আমার দলের সাধারণ সম্পাদককে যদি 100টা লোক গালি দেয়, 100টা লোক গালি দিচ্ছে, এটা বলার অধিকার আমার নাই, সেটা তো হতে পারে না। উনি যদি বলেন যে আগামী দিন আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিব, এটা দলের নির্দেশ, তাহলে আমার জন্য নির্দেশ, ওকে ফাইন, দ্যাটস গুড। উনি যদি বলেন যে আগামী 16ই ডিসেম্বর আমরা দলীয় ভাবে বৃহৎ আকারে, বৃহৎ পরিসরে আমরা বিজয় দিবস উদযাপন করবো, এটা আমার জন্য নির্দেশ। সেটা না পালন করার কোনো কারণ নেই যতক্ষণ না গঠনতন্ত্র হিসেবে উনি সাধারণ সম্পাদক আছেন। কিন্তু উনি জনপ্রিয় কি জনপ্রিয় না, বা ওনার ক্যারিজমায় মানুষ তাড়িত হন কি হন না, বা তার আহ্বানে মানুষ রাস্তায় নামবে কি নামবে না, সেটা বলার অধিকার তো আছে। এবং সেই পরিসংখ্যানে আমি যা পেয়েছি নিজে গবেষণা করে, যে একেবারে তলানিতে, আপনি একটা লোক খুঁজে পাবেন না যে তার পক্ষে কোনো। এখানে কিছু দালাল আছে, এক দুইটা লোক ধরেন বিভিন্ন জাতের ফোন, মানে কমেন্ট গালিগালাজ করে,
একেবারেই আজে বাজে লোকজন, ফালতু লোকজন, রাস্তার লোকজন, এগুলার কথায় তো দেশের রাজনীতি চলতে পারে না। হ্যাঁ, আচ্ছা, ওনার জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতা যদি তলানিতে হয়, তাহলে এতদিন পরে তাকে সরব করা হলো কেন? তিনি বলছেন নেত্রীর নির্দেশে। সেটা বলতে পারি না, আমি জানি না উনি নিজে সরব হয়েছেন নাকি সরব করছেন। নেত্রীর নির্দেশে সরব না হলে উনি সরব কি করে হতে পারেন? না, উনি তো বলছেন যে আগামী কাউন্সিল পর্যন্ত সাধারণ সম্পাদক, সুতরাং কতটা ওনাকে সরব হইতে বলা লাগে বা কতটা উনি নিজের থেকে সরব হবেন সেই বিষয়ে আমি জানি না, না জেনে আমি কোনো কথা বলতে পারবো না। হ্যাঁ, বর্তমান পরিস্থিতির উনি তো সুযোগ নিতে পারেন। এখন ওনাকে কে বলবে যে ভাই আপনি সরব হইেন না? মানে আর এরকম বলার মতো লোক কে আছে আওয়ামী লীগে? আপনি আব্দুল হামিদের মতো লোক আর কাউকে দেখতেছেন নাকি আশেপাশে? একজন নাই। শেখ হাসিনা আছেন, তিনি সরব হতে বলতে সেটা পারেন, তো নেত্রীর সিদ্ধান্ত। হ্যাঁ, নেত্রী যদি মনে করেন দলের ভালো হবে না বলবে। আমি তো আর নেত্রীর জায়গায় বসতে যাচ্ছি না, আমি শুধু হাত তুলে দোয়া করতে পারি যে আল্লাহ আওয়ামী লীগের ভালো করো। মানে যখন আমি শুধু হাত তুলে বলতে পারি যে বলেছেন সরব হতে, এবং সেইখান থেকে কোন রকম একটা পরিস্থিতি দাও যেখানে কোটি কোটি মানুষ যারা নির্যাতিত নিষ্পেষিত অবস্থা আছে তারাও মুক্তি পাক, আমরা যারা দেশের বাইরে ফিরতে পারছি না আমরাও যাতে আমাদের দেশে ফিরতে পারি। আমরা আসলে দেশে ফিরতে আপনি ওবায়দুল কাদেরের মন্তব্যের প্রসঙ্গে আপনার কাছে আপনি বলছিলেন সেটা তাকে জিজ্ঞাসা করেন, কিন্তু আপনি এতটুকু বলেন যে ওবায়দুল কাদের বলছেন যে 45% বেশি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, আওয়ামী লীগকে বাদ দিয়ে সেটা তো নির্বাচন। আপনাকে আমি আগেও বলেছি যে আমাদের কয়েকটি নির্বাচন একেবারেই গ্রহণযোগ্য হয়নি, এটা আমাদের নিজের পায়ে নিজে কুড়াল মারা হয়েছে। সেটা তো আমি আপনাকে বহুবার বলেছি। এটা এবং আরো মজার বিষয় কি যে বিএনপি যারা করেন বা অন্য দল যারা করেন বা আপনারা শুধু ইঙ্গিত করেন 2024-2018-তে। আপনারা সবচেয়ে বড় যে জায়গাটা ইঙ্গিত করতেছেন না, যেটা বাংলার মানুষের প্রাণ কেন্দ্র, সেটা স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক দিয়ে আপনি সমস্ত দেশকে বিভক্ত করেছেন, শুধু আওয়ামী লীগকে না। কারণ আমি তো শৈশবকাল থেকে গ্রামে যাই, আমার 17 নম্বর ইমাদপুর, আমার সেই সিদ্ধান্তটা যে ভুল ছিল এটা মেনে তো আওয়ামী লীগ সরে এসেছে। না সেটা মেনেছি, এটা আবার পুরানো একই কথা হবে। সেখানে যিনি চেয়ারম্যান হতেন তারে তো ভাই সবাই ভোট দিত দলমত নির্বিশেষে। যখন আপনি মার্কা দিয়ে দিলেন আপনি অটোমেটিক্যালি একটা সীমানা টেনে দিলেন। এটা শুধুমাত্র ওই 1-2টা নির্বাচন না, এখানে পুরা রাজনৈতিক সিদ্ধান্তগুলো খুবই আমি মনে করি অসংবেদনশীল, অদূরদর্শিতার সাথে নেওয়া হচ্ছিল। এবং হ্যাঁ, ওবায়দুল কাদের সাহেব দলের সাধারণ সম্পাদক হিসেবে ওনার যে দায়িত্ব ছিল উনি ভেটো দিতে পারতেন। আমরা যতদূর জানি যে বঙ্গবন্ধুর সময় দলের যারা সাধারণ সম্পাদক ছিল তারা তো মুখের উপর বঙ্গবন্ধুকে বলতেন যে মুজিব ভাই এটা করা ঠিক হবে না। তো এটা তো ওনার দায়িত্বের ভিতর ছিল। এখন উনি না করতে পারলে এটা আমি বললাম এখন হয়ে যায় শত্রু, তাতে অসুবিধা। আপনি মনে করেন আমি একটা এখনো আমাকে কিছু লোক গালিগালাজ করতে পারে, তাও বলতেছি বলার জন্য। 5ই আগস্টের যে সমস্যা, আপনি মনে করেন মাশরাফি, আপনি মনে করেন সাকিব আল হাসান, আপনি মনে করেন ব্যারিস্টার সুমন, এবং আরো কয়েকজন ইয়াং যাদের প্রতি একটা বড় ফলোয়ারশিপ আছে, এদেরকে মানে একটু সাহস দিয়ে আপনি ওই বাচ্চাগুলোর মাঝখানে যে ঢুকাই দিতে পারতেন, আপনি মনে করেন এই আন্দোলনের এই অবস্থা হয়। তারা যদি এই বাচ্চাগুলোকে জড়াই ধরে বলতো যে আসো একটু ভাই গণভবনে বসে কথা বলি, একটু জননেত্রী শেখ হাসিনার সাথে কথা বলি, সব আপনি মনে করেন এই জায়গায় পৌঁছায়? ইম্পসিবল, হতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। এই সিদ্ধান্ত কে নিবে এটা? আমি কি সিদ্ধান্ত নেওয়ার জায়গায় ছিলাম? আপনি কি ছিলেন? মানে সাকিব আল হাসান ইজ নট এ কোর পলিটিশিয়ান, বাট ফ্যাক্ট অফ দ্য ম্যাটার রিমেন্স যে নৌকা নিয়ে ইলেকশন করে এমপি হয়েছে, তো সে তো জামাতের এমপি না, সে আওয়ামী লীগের এমপি। মাশরাফি ইজ নট এ কোর পলিটিশিয়ান, নট এট অল। তার আপনি হুইপ বানাই দিচ্ছেন, সেটা হয়তো অনেক সিনিয়র পলিটিশিয়ান মনে কষ্ট পাইছে যে কি ব্যাপার ভাই, মানে হুইপ পজিশনটা একটা সাংবিধানিক মানে পার্লামেন্টের সাথে সম্পর্কিত একটা পদ দিচ্ছেন। আচ্ছা ভালো কথা, আপনার ক্ষমতা আছে, আপনি করছেন, ভালো, গুড। কিন্তু সে তো আওয়ামী লীগের এমপি। ব্যারিস্টার সুমন আর যাই হোক আওয়ামী লীগের প্রার্থীকে হারাইছে, কিন্তু কখনো বঙ্গবন্ধুর বাইরে কোনো কথা বলে না। একটা ফলোয়ারশিপ তো ছিল, তাই না? এরকম কিছু ইয়াং ভালো গ্রহণযোগ্য লোকজন, প্লাস রমনা, সেগুনবাগিচা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার যারা প্রগতিশীল রাজনীতি করে, গ্রহণযোগ্যতা আছে, সবাইকে মিলে একটা টিম করে ঢুকাই দিতেন। আজকে কি এই জিনিস হয়? এখন এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কি আমার বা আপনার? আগামী দিনে তো আমাদের কিরকম সিদ্ধান্ত নিতে হবে। ওনারা মানে আগে যা হয়ে গেছে, আগামী দিনে আমাদের কিরকম সিদ্ধান্ত নিতে হবে। এখন ওবায়দুল কাদের সাহেব যদি এরকম সিদ্ধান্ত নিতে সহযোগিতা করতে পারেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো। এখন বাথরুমে আমি 5 ঘন্টা লুকাইয়া ছিলাম, আমার নেত্রীকে প্রাণের ঝুঁকি থাকার কারণে দেশ ছেড়ে দিল্লিতে আসা লাগে, কিন্তু উনি এত বেশি জনপ্রিয় যে ওই বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলেন, ওনার শুধু সেলফি তুলছেন, এবং যেখানে কোনো গাড়ি চলছে না, ঘোড়া চলছে, সেখানে ওনার জন্য তারা ট্যাক্সি ডেকে ওনাকে নিয়ে পার করে দিচ্ছেন। তো আব্রাহাম লিঙ্কন একটা কথা আছে যে you can fool few people, some people sometimes. You can fool some people all the time, but you cannot fool all the people all the time. অর্থাৎ কিছু মানুষকে কিছু সময়ের জন্য বোকা বানানো যায়, কিছু মানুষকে সবসময় বোকা বানানো যায়, কিন্তু সব মানুষকে সবসময় বোকা বানানো যায় না। আপনি এই যে 5 ঘন্টা লুকায় থেকে এখানে আসার যে পুরো ঘটনা, এটা কি কেউ গ্রহণ করতেছে, কেউ বিশ্বাস করতেছে বলেন? আর যদি সত্য হয় তাও এটা কি এখন বলার কোনো দরকার ছিল?
আমি আচ্ছা, বাংলাদেশের এই যে স্বাধীনতা বলার কোনো দলের- দরকার ছিল জায়গা থেকে আমি স্বাধীনতা আরেকটা দলের প্রশ্ন সম্পাদক- আপনাকে করতে চাই। না, আমি আপনাকে বলি, হ্যাঁ। 71 টিভির যে প্রধান ব্যক্তি মোজাম্মেল বাবু, সে ক্যান্সারে আক্রান্ত না? সে এখন জেলে আছে, সে ওষুধ পাচ্ছে না? আমার দলের সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা টিপু মুন্সি সাহেব, তিনি জেলে আছেন না, হাই ডায়াবেটিক ক্যান্সার পেশেন্ট, উনি ওষুধ পাচ্ছেন না? তাহলে যদি ওবায়দুল কাদের সাহেব দলের সাধারণ সম্পাদক হিসেবে বলেন যে আমি চিন্তা করলাম আমি জেলে খেয়ে গেলে আমার ওষুধ কে খাওয়াবে, এই জন্য আমি পালাই চলে আসলাম, এটা কি বলার কোনো ন্যারেটিভ হতে পারে? আপনি কোনোদিন কোনো ন্যারেটিভ শুনেছেন? বলেন। এখন আমারও তো আজকে সারাদিন এই অনুষ্ঠান যাওয়ার পরে গালিগালাজ করবে, আমাকে দল থেকে বহিষ্কার করতে পারে, শাস্তিমূলক ব্যবস্থা, আমি কি মিথ্যা কিছু বলতেছি? আচ্ছা, আপনি কিভাবে দেশ ছেড়ে আসলেন? না, আমি তো দেশ ছাড়ি নাই, আমি তো গিয়েছি আমার মেয়ের যে স্কুল, অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ছুটি শুরু হয়েছে, আমি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে চায়না গিয়েছি, চায়না থেকে আসার পরে উনি যে সংবাদ সম্মেলন করলেন হলো, তারপরে আমার মেয়েকে নিয়ে তার ছুটির জন্য একটু দেশের বাইরে এই যে গেলাম, তারপর তো আসতে পারলাম না, আমি তো চলে যাইনি। আচ্ছা, মানে আমি আপনাকে আসতে পারি। সেই যে অবস্থা ফেস করতে হয় না, কিন্তু এই যে তবে- আমি এই তবে- যে আপনি না, বলছিলেন যে তবে বলার আমি কি নিজেকে- দরকার হলো, রাষ্ট্রপতি আমি না, প্রশ্নটা করি, আপনি না, মিলিয়ে বলেন। শুনেন, আমি নিজেকে উত্তম প্রমাণ করার চেষ্টা করি না, তবে আমি বলতে চাচ্ছি দেশের অবস্থা যা হয়েছিল তাতে করে আমি দেশে থাকলেও আমাকে পালাতেই হতো, আমি নিজেকে উত্তম প্রমাণ করার চেষ্টা জি করছি। জি, রাশিদ রহমানের জায়গাটা স্পষ্ট, তবে মানে আমি আপনি যখন সেই দেশের বাইরে পরিস্থিতিটা ফেস আমি করতে যখন হয় নাই, কিন্তু থাকলে করতে হতো, কিন্তু আমার প্রশ্নটা সেখানে না। না না না, আমি যখন দেশের বাইরে থাকা অবস্থা দুটো বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে, এরপরে কোনো সুস্থ লোক তার পরিবার নিয়ে দেশে ফিরতে জি, পারবে না। স্পষ্ট।